শোনো রামদেও, তুমি যদি কোনো খবর এখানে পাও তাহলে কিন্তু ভুলেও এখান থেকে নড়বে না, বুঝতে পেরেছো? सर अगर यहाँ पे कुछ हुआ मैं कैसे खबर पहुँचाऊँगा सर? উডবান আর এলগিন রোডের ক্রসিং এর ওখানে আমাদের গোয়েন্দা বিভাগের দুজন অফিসার আছেন। ওখান থেকে সুভাষবাবুর দুটো বাড়ি দেখা যায়। তোমরা সোজাসুজি ওখানে রিপোর্ট করবে, রাইট? জি স্যার, জি 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 স্যার। ये सब लोग पागल हो गए हैं। कहाँ सुभाष बाबू भगवान की तरह गुम हो गए हैं और ये लोग पीछे पड़े हुए हैं। पूरा बंगाल सुभाष बाबू का एक दर्शन पाने के लिए माथा टेक रहा है। आप लोग कभी नहीं सुधरेंगे। লাঠি চার্জ, বিট দেম, আর যেন একটা স্বদেশী না বাঁচে, বাচ্চা বুড়ো কাউকে ছাড়িবে না। পিকেটিং করবে, মিটিং করবে ইংরেজদের বিরুদ্ধে। শেষ করে দেবো আজ। মারো সাহেব, বন্দে মাতরম। যে মার খাওয়া দেখে তুই এত রেগে গেলি, সেই মার খাওয়া বন্ধ করার দায়িত্ব তুই নিবি? আমি দায়িত্ব নেব? আমি পারবো? তোর মধ্যেই তো আমি সম্ভাবনা দেখছি সুভাষ। তোকে তোকে অনেক বড় দায়িত্ব নিতে হবে, যে সকলকে রক্ষা করার দায়িত্ব। সুভাষ, এই পৃথিবীতে গাছেদেরও লড়াই করেই টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? যতীনের বিশ্বাস ছিল তার অসমাপ্ত কাজ শেষ করবে নতুন প্রজন্মের কোনো তরুণ। এই সংগ্রামটাকে আরো দৃঢ় কি করে করা যায় সেটা একবার বলে দিন। সব মানুষকে একসঙ্গে ব্রিটিশদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই স্বাধীনতা আসবে সুভাষ। স্বাধীন দেশের সূর্য দেখার আশা বুকে চেপে রেখে আমাকে যেতে হচ্ছে। সুভাষ, তোমাকে কথা দিতে হবে, তুমি বেঁচে থাকবে, আর একদিন এই দেশকে স্বাধীন করবে তুমি। শেষের है ना काका? উডবান রোডের বাড়ি থেকে এলগিন রোডের বাড়িতে গাড়ি নিয়ে আসার অভিজ্ঞতা কেমন হলো? আমি প্রথমে গ্যারেজ থেকে গাড়ি বের করে প্যান্ট্রির সামনে এসে দাঁড়াই। বারান্দায় একজন দারোয়ান সবসময় থাকে, সেটা আপনিও জানেন, আজও ছিল। আমি গাড়ি নিয়ে দারোয়ানের কাছে গিয়ে বলি যে আমি রিশ্রার বাগান বাড়িতে যাচ্ছি। তাই আমার যদি 11টার দেরি হয় তাহলে যেন সে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তারপর
তারপর আমি এলগিন রোডের দিকে না গিয়ে উল্টো দিকে গাড়ি চালানো শুরু করি। লোয়ার সার্কুলার রোডের একটা পেট্রোল পাম্পে আমি গাড়ি দাঁড় করাই। দাঁড় করিয়ে পেট্রোল ভরি। পেট্রোল ভরে 4টে চাকার হাওয়া চেক করি এবং ব্যাটারিটাও চেক করে নিই। তারপর আমি চৌরঙ্গি হয়ে এই বাড়ির দিকে ফিরি। বাড়ি ফিরে পেছনের দরজা দিয়ে ঢুকে সিঁড়ির কাছে গাড়ি লাগিয়ে আমি আপনার সাথে দেখা করতে আসি না কাকাবাবু। ভেরি গুড শিশির। 300 মিটারের এত লম্বা পথ এর আগে কেউ এইভাবে পার করেনি। শোনো শিশির, আজ রাতে তুমি আবার উডবার্ন রোডের বাড়িতে ফিরে যাবে, আর কাল সকালে ঠিক এইভাবেই আবার এখানে ফিরে আসবে। হ্যাঁ কাকাবাবু, আমরা এলগিন রোড থেকে রওনা দেবো, তাই তো? কিন্তু কাল রাতে তুমি আর উডবার্ন রোডের বাড়িতে ফিরবে না। উডবার্ন রোডের বাড়ি ফেরার নাম করে আমি আপনাকে নিয়ে বেরিয়ে যাব, তাই তো? একদমই তাই। শোনো, তোমাকে আর একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা রাঙা কাকু? শোনো, আজ বাড়ি ফিরে তুমি গাড়ির সামনের দুদিকের দুটো দরজা খুলবে। তারপরে বেরোনোর সময় শুধু তোমার ড্রাইভার সিটের দরজাটাই বন্ধ করবে। ভালো করে দেখবে গাড়ির একটা গেট খুলে বাড়ির সদর দরজা দিয়ে বেরোনো যায় কিনা, আর কতটা পথ ওইভাবে যাওয়া সম্ভব হচ্ছে। সে ঠিক আছে রাঙা কাকু, কিন্তু একটা গেট কেন বন্ধ করব? তুমি বুদ্ধিমান ছেলে শিশির, বুঝে নাও। আর বাকিটা কাল যাওয়ার পথে বোঝাবো। কাল অনেক লম্বা পথ যেতে হবে আমাদের। ঠিক আছে রাঙা কাকাবাবু। শিশির, সব ঠিক আছে? ইলা, চাঁদের কি অবস্থা? চাঁদ, আপনার গোপনে বেরিয়ে যাওয়ার সাথে চাঁদের কি সম্পর্ক? সম্পর্ক আছে ইলা, গোপনীয়তার সাথে অন্ধকারের সম্পর্ক আছে। বলো, কি অবস্থা চাঁদের, দেখেছ? বিশেষ কিছু জানি না, তবে জ্যাঠামশাই বলছিল পরশুদিনই পূর্ণিমা। আচ্ছা, তার মানে আকাশে আলো থাকবে। ঠিক আছে, অসুবিধা হবে না। আর একটা দিন আমাদের এইভাবে কাটিয়ে দিতে হবে। ইলা, কাল কিন্তু তুমি অবশ্যই দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এসো। শিশির, কাল ভোর ভোর ইলাকে নিয়ে যাও, ঠিক আছে? আর তোমাদের আরো একটা কাজ করতে হবে। পাশেই আমার মায়ের ঘর। আমার ঘর আর মায়ের ঘরের মাঝের যে দৌড়টা আছে সেটার খিল তুলে দেবে। আমার উধাও হয়ে যাওয়ার খবরটা চাউর হওয়ার আগে পর্যন্ত সেই দৌড় কেউ খুলবে না। সবকিছু কিন্তু খুব স্বাভাবিক রাখতে হবে। শিশির, কাল যেন মেজদাদা অবশ্যই কোর্টে যায়। আর তুমি আমাদের যাত্রাপথটা ভালো করে ঠোঁটস্থ করে রাখো। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে অ্যালেনবি রোডে পড়ব, তারপর সেখান থেকে বাঁদিক ঘুরে পড়ব জাস্টিস চন্দ্র ঘোষ রোডে, আর তারপর সেখান থেকে সোজা ল্যান্সডাউনে গিয়ে উঠব, বুঝলে? মানে বাড়ি থেকে বেরিয়ে আমরা দক্ষিণের দিকে যাব, তাই তো? পুলিশের কোনো চর যদি আমাদের দেখেও ফেলে তাহলে ভাবে তুমি কাউকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছ। আর শোনো, কাল তুমি অহরহ পোশাক বদলাবে না,
দুই বাড়ির অনেকেই তোমাকে দেখবে, সন্দেহ করতে পারে, বুঝলে? কি খালি খালি মাথা নাড়ছো? ভয় করছে তোমার? না। গুড। আমি বেরিয়ে যাওয়ার পরে 26 তারিখ অবধি খবরটা চেপে রাখতে পারলেই ব্যাস। আর কিছু করণীয়? না, এখন তোমরা এসো, ভাই বোনদের সাথে সময় কাটিয়ে আবার উডম্যান রোডের বাড়িতে ফিরে যাও। আর আজ যেভাবে এসেছো, কাল ঠিক এইভাবেই আসবে। মনে রাখবে শিশির, কাল ঠিক রাত 8:30টায়। এখন এসো তোমরা। সাথে চাঁদ ওঠার ব্যাপারটা বুঝতে পারলে? তুমি গাড়ির দরজা খুলে চালানোর ব্যাপারটা বুঝতে পারলে? না। কাল রাত অবধি অপেক্ষা না করলে কোনো কৌতূহলই মিটবে না। এসো। সবকিছু ঠিকঠাক থাকলে 26শে জানুয়ারি আমাকে ভগতরামের সাথে পেশোয়ার পৌঁছে যেতেই হবে। সুভাষ বোসের মতো একজন ব্যক্তিত্ব হঠাৎ করে চুপ হয়ে গেল। সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল, আর আনিসুর বলল যে এখন বাড়ির লোকের সঙ্গে কথা বলছে না। তার উপরও দলের লোকেরাও কি ওর সঙ্গে যোগাযোগ করছে না। স্যার, টিগার্ড সাহেব একবার বলেছিলেন না সুভাষের নাকি এই সন্ন্যাসী টন্যাসী হওয়ার দিকে একটা ঝোঁক আছে। আরে না না, আপনার কি মনে হয় সুভাষ হিমালয় গিয়ে সন্ন্যাসী হবে? অসম্ভব। তাহলে কি করে? আর আমার কথা যদি বলতেই হয়, আমার কি মনে হয় জানেন তো, আপনি পুলিশের চাকরি করেও না সুভাষবাবুকে সবার থেকে কম চিনেছেন। এত অল্পতে হার মানার মানুষ সুভাষবাবু নন। ইন্টারেস্টিং। তাহলে তোমার কি মনে হয়, মানে এই যে সুভাষ আড়ালে গেল, সবটা ভাঁওতা? না, কোনো এক অজানা কারণে সুভাষবাবু নিজেকে অন্তরালে রাখার ব্রত নিয়েছে, তাই তার সাথে এখন আমরা কেউই দেখা করতে পারছি না। আর তিনি কেন এই পদক্ষেপ নিলেন সে কথাও আমরা কেউ জানি না। আর শুধু আমরাই কেন, তার বাড়ির লোকও কেউ জানেন না। তার মানে রামদেও ঠিক কথাই বলছিল। দেখো, হয়তো আবার নতুন কোনো সার্কাস শুরু করবে ওই দেশবন্ধু পার্কে, তারপর শ্রদ্ধানন্দ পার্কে, ওই খাঁকি পোশাক পরে আবার কুচকাওয়াজ। আমার তো মনে হয় এবার হাতে বন্দুকও থাকবে ওর। আমি সত্যি এত কিছু জানি না, তবে একটা কথা আপনাকে বলতে পারি, আপনারা সবাই যা ভাববেন সুভাষবাবু কিন্তু মোটেই তা করবেন না। উল্টে তিনি এমন কিছু করবেন যেটা কেউ ধারণাও করতে পারবে না। আনপ্রেডিক্টেবল। আচ্ছা, রামদেও যখন এসেছিল ছুটি চাইতে আমার কাছে, তার মানে তখন সুভাষকে পাহারা দেবার কেউ ছিল না। সেই সময় সুভাষ বেরিয়ে যায়নি তো? রাইট স্যার, হতে পারে। তার মানে তো আমাদের উপর এখন ঘোর বিপদ। বাড়ি সার্চ করে একটা ওয়ারেন্ট বার করে যদি আমরা এখন... একদম নয়, ভুলেও এই ভুলটা করবেন না। ওটা কিন্তু চারতার বাড়ি নয়, বসু বাড়ি। বাড়িতে দুধে উকিল রয়েছে, অশান্তি শেষ থাকবে না। স্যার, একটা উপায় তো আমাদের বার করতে হবে এখন।
গণেশকে ডাকুন ইমিডিয়েটলি। ইয়েস। আশা করি বুঝতে পেরেছ তোমায় ঠিক কি করতে হবে। এখন কিন্তু যা করার তোমাকেই করতে হবে। সুভাষ বাড়িতে আছে কিনা এই খবরটা আমার চাই, কারণ মতিলাল বাবু এখন ওনার ছেলের চাকরির সুপারিশ করে সুভাষের বাড়ি থেকে বেরিয়ে গেছেন। আর আনিসুরও বলতে পারছি না সুভাষ কোথায়। আমায় ঠিক কি করতে হবে স্যার? তোমাকে সুভাষের বাড়িতে যেতে হবে, যে যতই বাধা দিক না কেন সুভাষের বাড়ির ভেতর ঢুকতে হবে তোমাকে। প্রয়োজন হলে কান্নাকাটি করো, ওদের পায়ে পড়ে যাও, কিন্তু সুভাষের বাড়ির ভেতর তোমায় ঢুকতে হবে। একটা কাজ করো, তুমি তুমি ওখানে গিয়ে বলো তোমার একটা চাকরির খুব প্রয়োজন, এবং যেন সুভাষ তার জন্য তোমায় সুপারিশ করে দেয়। বুঝতে পেরেছ? এটাই কিন্তু লাস্ট চান্স। এতে যদি কাজ না হয় তাহলে আমরাই জোর করে সুভাষের বাড়িতে ঢুকে যাব। আমি আসছি স্যার, আমি এখনই বসু বাড়িতে যাচ্ছি। গণেশবাবু, আপনি কি চলুন, আমি আপনার সঙ্গে নিচে গিয়ে কথা বলছি। উনি এখন আপনার সঙ্গে দেখা করতে পারবেন না, আপনি চলে নিচে চলুন। আমাকে একবার দেখা করতেই হবে ওনার সঙ্গে। একটা মানুষ যখন অন্তরালে থাকার ব্রত নিয়েছে তখন সেটা সকলেরই সম্মান করা উচিত। আর আনিসুর চাচা, আগে দিদিমণি, তুমি বা কি গো? উনি এত তো এলেন কি করে? রাঘবাবু জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন। আমি দিদিমণি, উনি তো জোর করে ঠেলে। দিদিমণি, আমার একটা কাজ মনে পড়ে গেছে দিদিমণি, আমি কাজ করতে চাই। আমি কম কথা বলবো, অল্প কথা বলবো। আপনি কোনোদিন দেখেছেন রাঘবাবু কোনো মানুষকে ফিরিয়ে দিয়েছে? যখন সে ফেরাচ্ছে তার মানে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। সেই কারণটা কিন্তু আপনার বোঝা উচিত। উনি বাড়িরই কারোর সঙ্গে দেখা করছেন না, উনি কেন আপনার সঙ্গে দেখা করতে যাবেন? দিদিমণি, আমি অনেক বিপদে পড়ে আপনাদের কাছে দেখা করতে এসেছি। পুলিশে চাকরি করাকালীন স্বদেশীদের সঙ্গে কাজ করেছি বলে আমার চাকরি চলে যায়, জেল হয়। আমি আজই জেল থেকে মুক্তি পেয়ে এসেছি। এখন আমার চাকরি নেই, আমি কি করব, কি খাবো? তাই সুভাষবাবুর কাছে এসেছি আমার একটা চাকরির বন্দোবস্ত করার জন্য। দেখুন, উনি এখন তার নিজের মায়ের সঙ্গেও দেখা করছেন না। আপনার যাই সমস্যা থাকুক না কেন তা এখন কিছুতেই সমাধান করা যাবে না। আপনি একবার সুভাষবাবুকে গিয়ে বলুন তো, শুনুন তো উনি কি বলেন। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন, এক পাও এগোবেন না। এখানকার কি খবর? কোনো খবরই নেই। ওনার সাথে মুলাকাত একেবারে পুরোপুরি বন্ধ। ভেতরে কি চলছে, কি ঘটছে আমিও কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, এখানকার নজরদারিতে যেন খামতি না থাকে। বাবু, একটু দরজাটা খুলুন তো। বাইরে তো একেবারে নাছর বান্দা হয়ে গেছে, বলছে আপনার সঙ্গে দেখা করেই তবে যাবে। কি করি বলুন তো? দরজাটা বন্ধ করো। ঠিক আছে। এই নিন, কাকাবাবু আপনার সুপারিশ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। এখন আপনি আসুন। আনিসুর চাচা, আগে দিদিমণি, তুমি যাও, ওনাকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। আগে দিদিমণি।
ওরা চলে গেছে। আর আসার দিন পেল না। কেন? মোক্ষম দিনেই তো এসেছিল। নির্ঘাত পুলিশের লোক ছিল। পুলিশের? কি করে বুঝলেন? স্বদেশীরা ঠিক যেভাবে পুলিশের নিন্দা করে, এই ব্যক্তি কিন্তু সেইভাবে নিন্দা করতে পারেননি। আমার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সব থেকে সস্তা বুদ্ধি প্রয়োগ করেছেন। স্বদেশীদের প্রশংসা আর পুলিশের নিন্দা। যাই হোক, একটা জিনিস ভালোই হলো, পুলিশের কাছে পাকাপাকি খবর চলে গেল যে সুভাষ বাড়িতেই রয়েছে এবং অন্তরালে আছে। ওরা বুঝবে যে আমি চিঠিটা লিখে দিয়েছি। নিশ্চয়ই আমার হাতের লেখা ওরা মিলিয়ে দেখবে।